নমস্কার, আমি রাম। বর্তমানে রাজ্যের স্কুলগুলি বন্ধ থাকার জন্য ওয়েস্ট বেঙ্গল শিক্ষা বোর্ড কর্তৃক ক্লাস 12-এর জিওগ্রাফিতে যে অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে তার প্রথম পর্বের প্রশ্নোত্তর সহ কিছু আলোচনা রাখছি। তো দেখো, প্রথম যে কোশ্চেনটি রয়েছে ক, অবরোহণ, আরোহণ ও পর্যায়নের আন্তঃসম্পর্ক। দ্বিতীয়ত রয়েছে খ, সেখানে দেখো ভৌমজলের গ হচ্ছে নিয়ন্ত্রকগুলি চিত্রসহ বিবরণ দাও, ভৌমজলের সেগুলি। বিভিন্ন স্তরগুলির বিবরণ দাও। ঘ হচ্ছে মুক্ত জলস্তরবাহী স্তর ও আবদ্ধ জলবায়ু স্তরের মধ্যে পার্থক্য লিখো। তো এই হলো 4টি কোশ্চেন। এই 4টি কোশ্চেনের মধ্যে প্রথম যে দুটি কোশ্চেন অর্থাৎ ক, অবরোহণ ও আরোহণ ও পর্যায়ের মধ্যে আন্তঃসম্পর্ক, আর পরবর্তী খ হচ্ছে ভৌমজলের নিয়ন্ত্রকগুলির বিবরণ দাও। এই দুটি কোশ্চেন আজ আলোচনা করব, আর পরবর্তী দুটি কোশ্চেন পরবর্তীকালে আমরা আলোচনা রাখব। তো চলো শুরু করা যাক। প্রথম যে কোশ্চেন আমাদের অবরোহণ, আরোহণ ও পর্যায়ের মধ্যে যে আন্তঃসম্পর্ক, সে আন্তঃসম্পর্ক নিয়ে আমি আগেতেই আলোচনা করেছি একটি ভিডিওতে। তো সেই ভিডিওটি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে ওই যে সম্পর্ক অবরোহণ, আরোহণ এবং পর্যায়ের মধ্যে সেটা সেখান থেকে তোমরা দেখে নিও। তাহলে পরবর্তী যে কোশ্চেন খ, সেই খ কোশ্চেনটি অর্থাৎ ভৌমজলের যে নিয়ন্ত্রক, সেই নিয়ন্ত্রকগুলি সম্বন্ধে আলোচনা করব। ভৌমজল হলো ভূপৃষ্ঠের নিচে বা ভূভ্যন্তরে যে জল পাওয়া যায় তাকে ভূগর্ভের জল বা ভৌমজল বা গ্রাউন্ড ওয়াটার বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার বলে। তো দেখে নাও, এটা যদি ভূপৃষ্ঠ হয়, যদি ভূপৃষ্ঠের নিচে ধরো এখানে যদি এই যে স্তর অর্থাৎ এই যে স্তরে জল রয়েছে এটা হচ্ছে ভৌম জল। তাহলে আমি বলেছিলাম যে ভূপৃষ্ঠের নিচে, দেখো এটা ভূপৃষ্ঠ, তার নিচ, তাহলে ভূপৃষ্ঠের নিচে যে জল পাওয়া যায় তাকে বলা হয় ভৌমজল। বুঝতে পেরেছো? তাহলে এই যে ভৌমজল যে সমস্ত বিষয়গুলি বা উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয়, সে সমস্ত বিষয়গুলি হলো আজকের আলোচনা। নিয়ন্ত্রক, নিয়ন্ত্রক বুঝতে পেরেছো? নিয়ন্ত্রক হলো এই যে ভৌমজল সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ভৌমজল এই যে রয়েছে সেই ভৌমজল কোন জায়গায় কিভাবে গড়ে উঠবে, অর্থাৎ কোথায় ভৌমজল ভালোভাবে গড়ে উঠবে বা ভালো পরিমাণে পাওয়া যাবে, কোথায় কম পরিমাণে পাওয়া যাবে, অর্থাৎ এই যে বিষয়গুলি এই ভৌমজলকে নিয়ন্ত্রিত করে বা যে সমস্ত বিষয়গুলি ভৌমজল এবং ভৌমজল সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেগুলি হচ্ছে তার নিয়ন্ত্রক। তো দেখে নাও, নিয়ন্ত্রক হিসাবে আমি যদি 1 নম্বর পয়েন্ট আলোচনা করি তাহলে হলো বৃষ্টিপাতের স্থায়িত্ব ও পরিমাণ। তো দেখো লিখলাম ক, বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্ব। তোমরা সবাই দেখেছো যে বৃষ্টিপাত হয়। তো দেখো এই যে বৃষ্টিপাত, প্রথমে পরিমাণটা দেখে নাও। যদি বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় এবং তার স্থায়িত্ব অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে, অর্থাৎ অনেক সময় ধরে যদি বৃষ্টিপাত হয় তাহলে কি হবে, এই যে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠর কি হচ্ছে বৃষ্টিপাত, এটা ধরে নিই যদি বৃষ্টিপাত কি হচ্ছে, বৃষ্টিপাত যদি পরিমাণ বেশি থাকে এবং স্থায়িত্ব যদি বেশি হয় তাহলে ভৌমজলের পরিমাণ বৃদ্ধি পাবে। কেন? দেখো এই যে বৃষ্টিপাত ঘটছে, এই বৃষ্টিপাতের জল ভূপৃষ্ঠে অর্থাৎ পড়ছে এখানে, এরপর কি হচ্ছে এই যে জল, এই জল চুয়ে চুয়ে অর্থাৎ চুয়ে চুয়ে নিচের দিকে চলে যাচ্ছে এবং ভৌমজল রূপে
এই এই যেমন জায়গায় সঞ্চিত, অর্থাৎ ভৌমজলের সঞ্চয় গড়ে উঠছে। সেই সঞ্চয় কী হবে, বৃষ্টিপাতের পরিমাণ যদি বেশি হয় তাহলে জলের যে নিম্ন প্রবাহ অর্থাৎ জল চুয়ে চুয়ে বেশি পরিমাণে যাবে, তাই তো। আবার জলের বৃষ্টিপাতের যদি স্থায়িত্ব বেশি হয়, অর্থাৎ বৃষ্টিপাত যদি অনেক সময় ধরে হয়ে থাকে বা দীর্ঘ সময়ব্যাপী যদি হয়ে থাকে, তাহলে কী হবে, অনেকক্ষণ অর্থাৎ অনেক সময় ধরে বৃষ্টিপাত হওয়ার কারণে মৃত্তিকার যে এই যে মৃত্তিকা চুয়ে চুয়ে যাচ্ছে, সেটাও অনেকক্ষণ পর্যন্ত ক্রিয়াশীল থাকবে। ফলে মৃত্তিকার কী হচ্ছে, এই যে ভৌমজল অর্থাৎ ভৌমজলের সঞ্চয় বেশি হবে। অর্থাৎ আলোচনা সাপেক্ষে হলো কি, বৃষ্টিপাতের পরিমাণ এবং স্থায়িত্ব যত বাড়বে, ভৌমজলের সঞ্চয় কিন্তু ঠিক ততটাই বাড়বে। অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্বের সঙ্গে ভৌমজলের যে সঞ্চয়, সেটা সরসম্পর্কের ন্যায় বা সরসম্পর্কের মতো। অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ বাড়লো বা স্থায়িত্ব বাড়লো, সেক্ষেত্রে ভৌমজলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো হয়ে গেল 1 নম্বর পয়েন্ট। দেখে নেওয়া যাক 2য় পয়েন্ট, ভূমির ঢাল। একটা চিত্র এঁকে নিই। এটা ধরে নাও পাহাড়, তাই তো। তাহলে এইখানে দেখো ভূমির ঢাল। এই যে ভূমির ঢাল, আমি যে পয়েন্টটা করেছি, সেই পয়েন্টটা দেখে বুঝতে হচ্ছে ভূমি অর্থাৎ এটা একটা ভূমি, সেই ভূমির ঢাল অর্থাৎ ঢালু অংশ দেখতে পাচ্ছ, এটাও ঢাল, অর্থাৎ এই যে একটা ছবি এঁকে নিয়েছি। দেখো ভূমির ঢাল যদি খাড়া হয়, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ ভূমির ঢাল খাড়া, আর এখানে ভূমির ঢাল হচ্ছে সমতল, তাই তো। দেখো যদি বৃষ্টিপাত সংঘটিত হলো, তাহলে কী হলো, বৃষ্টিপাতের এই যে জল পতিত হচ্ছে বা পড়ছে, সেটা কী হচ্ছে দ্রুততার সহিত, অর্থাৎ খুব দ্রুত এই যে স্থান, সেই স্থান থেকে চলে যাচ্ছে। তার ফলে কী হচ্ছে, এই বৃষ্টির জলসমূহ এই যে নিচে অর্থাৎ নিচ দিকে বেশিক্ষণ বা যেতে পারছে না। বুঝতে পারছো? আর এই যে সমতল অংশ, এখানে বৃষ্টিপাত হওয়ার জন্য কী হচ্ছে, এখানে বৃষ্টিপাত হওয়ার জন্যে এখানে সমতল অংশ, তারপরে যে বৃষ্টির যে অর্থাৎ বৃষ্টিপাত হওয়ার পর সেখান থেকে বৃষ্টির জল সহজেই চলে যাচ্ছে না, অর্থাৎ দীর্ঘ সময় ধরে এইখানেই বৃষ্টিপাতের জল রয়ে যাচ্ছে। তার ফলে কী হচ্ছে, বৃষ্টিপাতের জল চুয়ে চুয়ে মৃত্তিকার এই ভূপৃষ্ঠের ভিতরে ঢুকে যাচ্ছে, অর্থাৎ চুয়ে চুয়ে নিচ দিকে চলে যাচ্ছে। এর ফলে এখানে ভৌমজলের সঞ্চয় সবচেয়ে বেশি পরিমাণে গড়ে উঠছে। বেশি এখানে সমভূমি, ধরো সমভূমিতে বেশি, এখানে পাহাড় বা পার্বত্য ভূমিতে কী হচ্ছে, এই যে ঢাল বেশি হওয়ার জন্য কী হচ্ছে, মৃত্তিকাতে ঢাল বেশি হওয়ার জন্য বা ভূমির ঢাল বেশি হওয়ার জন্য বৃষ্টির জল সহজেই পড়ার মাত্র কি, অর্থাৎ পড়ার পতিত হওয়ার পর বা বৃষ্টিপাত হওয়ার পর দ্রুততার সহিত বৃষ্টিপাত জল চলে যাচ্ছে। তার ফলে এখানে ভৌমজলের সঞ্চয় কম। বুঝতে পেরেছো? গ, তাহলে গ হলো প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলার অবস্থান। দেখো প্রবেশ্য শিলাস্তর অর্থাৎ প্রবেশ্য শিলা হলো সেই সব শিলা যেসব শিলাগুলির মধ্যে জল সহজেই প্রবাহিত হয়। তাহলে ধরে নাও এই যে একটা প্রবেশ্য শিলা নিয়ে নিলাম, এই শিলাস্তরের মধ্যে কী হচ্ছে, জল সহজেই প্রবেশ করে, তাই তো। এই যে এটা হচ্ছে প্রবেশ্য শিলা। তাহলে অপ্রবেশ্য শিলা কি জেনে নেওয়া যাক। অপ্রবেশ্য শিলা, অপ্রবেশ্য শিলা হলো ধরে নাও এই শিলাটা, এইটার মধ্যে জল সহজে প্রবাহিত হয় না। এই যে তাহলে এটা হচ্ছে প্রবেশ্য শিলা, এটা হচ্ছে অপ্রবেশ্য শিলা। প্রবেশ শিলাস্তরের মধ্যে দিয়ে জল সহজেই প্রবাহিত হয় এবং অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে জল প্রবাহিত হয় না। তাহলে কী হলো, প্রবেশ্য শিলাস্তর কী হচ্ছে, জল সঞ্চিত করছে। যেহেতু জল সঞ্চিত প্রবেশ শিলাস্তরের মধ্যে থাকছে, তাহলে সেই জল কী হচ্ছে, এই যে নিচে অর্থাৎ প্রবেশ শিলাস্তরের নিচে কী থাকলো, অপ্রবেশ্য শিলাস্তর। তার ফলে কী হচ্ছে, প্রবেশ শিলাস্তরে এই যে জল, এই জল যেহেতু অপ্রবেশ শিলাস্তরের অবস্থান, তাই সেই জল কেবলমাত্র প্রবেশ শিলাস্তরেই আবদ্ধ রয়ে যাচ্ছে। তাই এইরকম গঠনযুক্ত অঞ্চলে ভৌমজল গড়ে ওঠে। অর্থাৎ প্রবেশ্য শিলাস্তরের নিচে
যদি অপ্রবেশ শিলাস্তরের অবস্থান লক্ষ্য করা যায়, সেখানে কিন্তু ভৌমজলের সঞ্চয় গড়ে উঠবে। ঘ নম্বর হচ্ছে শিলার প্রবেশতা ও সচ্ছিদ্রতা। তো প্রবেশ শিলা পেয়ে গেছো, সচ্ছিদ্রতা শিলা কি? ধরে নাও একটি শিলা, সেই শিলার মধ্যে কি হচ্ছে, অর্থাৎ ছিদ্র অর্থাৎ রন্ধ্র, এই যে ফাঁক থেকে যাচ্ছে, এটা হচ্ছে ওই শিলার সচ্ছিদ্রতা বা শিলার ফাঁক বা ফোকর যেটা আমরা বলছি সেটা। তো দেখো, শিলার প্রবেশতা এবং সচ্ছিদ্রতা, এই পয়েন্টে কি বলতে পারি, যদি শিলার যে প্রবেশতা এবং এই যে সচ্ছিদ্রতা যদি বেশি হয়, তাহলে কি হবে, তাহলে জল ধরে রাখতে পারবে শিলা, তার ফলে ভৌমজলের সঞ্চয় গড়ে উঠবে। যত পরিমাণ শিলার সচ্ছিদ্রতা হবে, অর্থাৎ যত ফাঁক থাকবে, তত এখানে যে ভৌমজল সেখানে সঞ্চয় বাড়বে সচ্ছিদ্রতার কারণে। তাহলে সচ্ছিদ্রিত শিলা অর্থাৎ ধরে নাও বেলে পাথর এবং চুনাপাথর, সচ্ছিদ্রিত শিলা বেলে পাথর, চুনাপাথর, দেখো এটা সচ্ছিদ্রিত শিলা। তাহলে কি হচ্ছে, এই যে সচ্ছিদ্রতার সংখ্যা অর্থাৎ কত সংখ্যা থাকছে এবং এই সচ্ছিদ্রতার আয়তন, অর্থাৎ কি পেলাম, সচ্ছিদ্রতার বা ছিদ্রতার সংখ্যা ও আয়তনের উপর ভৌমজলের সঞ্চয় কিন্তু নিয়ন্ত্রিত হয়। তো 5 নম্বর পয়েন্ট লিখছি বাষ্পীভবন। বাষ্পীভবন কি হলো, আমাদের যে জল রয়েছে সেই জল কি হচ্ছে, এই জল যদি হয়, এই জল কি হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে, অর্থাৎ বাষ্পীভবন ঘটলো। তাহলে যেসব অঞ্চলে বাষ্পীভবনের পরিমাণ বেশি, সেই সব অঞ্চলে কি হচ্ছে, সেই সব অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম। অর্থাৎ এই যে দেখো, এটা যদি জলভাগ হয়, অথবা এই জায়গায় ধরো কোনো একটা জায়গা, সেখানে কি হচ্ছে, প্রচুর পরিমাণে জল বাষ্পীভূত হয়ে গেছে। কোনো একটা অঞ্চল যেখানে কোনো একটা অঞ্চলে জল ধরো প্রচুর পরিমাণে বাষ্পীভূত হয়েছে, তাহলে কি হচ্ছে, সেখানে ভৌমজলের পরিমাণ কি হচ্ছে, ভৌমজলের পরিমাণ কম। যেমন যদি বলা হয়, যেমন উষ্ণ অঞ্চল অর্থাৎ মরু অঞ্চলে বাষ্পীভবন বেশি থাকার জন্য সেখানে ভৌমজল কি থাকে না বললেই চলে, বা ভৌমজলের সঞ্চয় অনেক কম। তাহলে হলো ভূমির ব্যবহারের প্রকৃতি, অর্থাৎ ভূমি ধরো যেখানে কৃষিকাজ সম্পন্ন হচ্ছে, কৃষিকাজ ধরে এই যে ভূমিভাগ, এই জায়গায় যদি কৃষিকাজ বা গোচারণ ক্ষেত্র থাকে, তাহলে কি হচ্ছে, কৃষিকাজ গোচারণ ক্ষেত্র যদি থাকে, তাহলে মাটি কি হচ্ছে, আলগা হয়েছে। মাটি আলগা হয়ে যাওয়ার জন্যে কি হচ্ছে, মৃত্তিকার যে এই যে আলগা হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, জল চুয়ে চুয়ে মাটি নিম্ন দিকে হচ্ছে, অর্থাৎ জল চুয়ে চুয়ে নিচের দিকে চলে যাচ্ছে। এইভাবে কি হচ্ছে, ভৌমজলের সঞ্চয় ঘটাচ্ছে। এইভাবে কিন্তু ভৌমজলের সঞ্চয় হয়। রাস্তাঘাটগুলিকে যদি সিমেন্ট দিয়ে যদি ঢালাই করে দেওয়া হয়, তাহলে কি হয়, তাহলে জল মাটির নিচে যেতে পারছে না, ফলে ভৌমজলের সঞ্চয় গড়ে উঠতে পারছে না। এই কারণের জন্য কলকাতা এবং চেন্নাই, এই যে সমস্ত বড় বড় নগর বা মহানগরগুলি রয়েছে, এখানে ভৌমজলের সঞ্চয় অত্যাধিক কম, বা ওখানে ওই কারণের জন্য ভৌমজলের অভাব লক্ষ্য করা যায়। দেখো 6 নম্বর পয়েন্ট, উদ্ভিদের আবরণ। উদ্ভিদের আবরণের ক্ষেত্রে দেখে নাও, এই যে পৃষ্ঠ, তার মধ্যে উদ্ভিদ রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে, এই সমস্ত বৃষ্টিপাতগুলিকে কী হচ্ছে, উদ্ভিদ যদি আটকে দিচ্ছে, এখানে আটকে দেওয়ার জন্য কী হচ্ছে, এই বৃষ্টির যে রয়েছে, এই বৃষ্টির জল মাটির নিচে চুয়ে চুয়ে চলে যাচ্ছে, এটাকে অনুশ্রাবণ পদ্ধতিও বলে। তো এই যে অনুশ্রাবণের মধ্যে চলে যাচ্ছে, এর ফলে কী হচ্ছে, এই যে মাটির ভেতর, অর্থাৎ এই যে এই শিলাস্তম্ভে যে ভৌমজলের সঞ্চয় গড়ে উঠছে। তো অপর একটি ভূমিকা রয়েছে উদ্ভিদের, এই যে উদ্ভিদাদি কী হচ্ছে, বাষ্পীয় প্রচ্ছেদন। তো এই প্রচ্ছেদন প্রক্রিয়ার মাধ্যমে কী হচ্ছে, যেহেতু ভৌমজল কী হচ্ছে, এই যে ভৌমজল উদ্ভিদ
বের করে দিচ্ছি। তার ফলে কী হচ্ছে, এই মৃত্তিকায় কী হচ্ছে, ভৌমজলের পরিমাণ কমিয়ে দিচ্ছি। অর্থাৎ এই উদ্ভিদের আবরণ বা বৃক্ষ ভৌমজল সঞ্চয় সৃষ্টিতে যতখানি গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভৌমজল সৃষ্টিতে বেশি যেমন সাহায্য করছে, তেমনি ভৌমজলের যে হ্রাস করতেও সাহায্য করছে। অর্থাৎ উদ্ভিদ দুইভাবেই এই ভৌমজলের সঞ্চয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে। তো ভৌমজলের নিয়ন্ত্রকের যে বিষয় সেটা এখানে শেষ হলো। দুটো যে কোশ্চেন তোমরা উত্তর পেয়ে গেলে, নিজেদের মতো খুব সুন্দর করে বানিয়ে নেবে উত্তর, খুব ভালোভাবে উত্তর বানাও বা উত্তর বানিয়ে নিও। যদি ভালো লাগে অবশ্যই আমাদের যে চ্যানেল সেটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।